আজকে চলে গেছিলাম কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে এক নির্জন সমুদ্রে, যেখানে আপনি আর নির্জন সমুদ্র ছাড়া আর কিচ্ছু থাকবে না। আর থাকবে দীঘা পুরীর মতো মাছের সমাহার। সেই মাছ খেতে খেতে আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্র। সেটা আর কোথাও নয়, সেটা হচ্ছে আমাদের বকখালি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাক ভোর সকালে বেরিয়ে পড়লাম আমি। আজকের গন্তব্য হচ্ছে আমার সমুদ্র। কলকাতার খুব কাছেই এই সমুদ্রটা, তোমরা সবাই জানো, থাম্বনেল দেখে বুঝেই গেছে আমি কোথায় যাচ্ছি। তো এবার কীভাবে যাচ্ছি আমাদের এখান থেকে, তোমরা কীভাবে যেতে পারবে, কীভাবে কি হোটেল নিতে পারবে, কীভাবে কি থাকবে, কোথায় কি দেখবে, কি খাবে, সম্পূর্ণ ডিটেলস দেবো। আমি এর আগে একবার গেছিলাম, তখন সেরকম ব্লগ ট্লগ করা হয়নি। এবার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু একবার গেছি সেহেতু আমরা এখন বিষয়টা পুরোটা জানি, ওখানে কেমন কি ফেয়ার নেয় অটো টোটোতে। তো চলো, এখন আমাদের ট্রেন রয়েছে, বেরিয়ে পড়েছি। আমাদের স্টেশন থেকে যেতে হবে শিয়ালদা স্টেশন। তো সেই স্টেশনে ট্রেন রয়েছে, সেই স্টেশনে ট্রেন ধরার জন্য আমরা এখন কাক ভোরে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে যেহেতু গন্তব্যস্থলটা অনেক দূরে, সেহেতু আমরা কাক ভোরেই বেরিয়ে গেছি আমাদের কাছের রেল স্টেশনে। এখান থেকে যাব শিয়ালদা এবং সেখান থেকে যাব আমাদের গন্তব্যস্থলে। এখন রয়েছে আমার শিয়ালদা স্টেশনে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল। মূলত নামখানা লোকাল দুটো দেয়, একটা 40-এ আর 9টা 4 সামথিং, 9টা 4-এর সময়। এটা লক্ষ্মীকান্তপুর থেকে গেলে নামখানা লোকাল হয়ে যায়। তো ভয় পাবেন না, এরকম কিছু কিছু স্পেশাল ট্রেন থাকে যেগুলো লক্ষ্মীকান্তপুর থেকে, কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে সেটা নামখানা হয়ে যায়। আমাদের এই ট্রেনটা ছাড়ার সময় 7টা 15। চেষ্টা করবেন যাতে সকাল সকাল পৌঁছাতে পারেন। সকাল সকাল পৌঁছলে তাহলে আপনারা একটা গোটা দিন পাবেন, নয়তো বা দিনটা ওয়েস্ট হয়ে গেলে দুপুর থেকে এই আপনাদের স্নান টান খাওয়া দাওয়া সেই জন্য। তো এবার ট্রেনটা কখন কি পৌঁছায় দেখো। ট্রেনটা অফিসিয়ালি 2 ঘন্টা 40 মিনিট মতো লাগবে এখান থেকে নামখানা যেতে। তো এবার আমাদের কতক্ষণ লাগছে সেটা দেখাচ্ছে, এবং বকখালি পৌঁছতে কতক্ষণ লাগছে এবং কোথায় কোথায় ঘুরছি কি করছি সেটাও আপনাদের দেখাবো। শিয়ালদা থেকে 7টা 14 ট্রেনটা আমরা পেয়ে যাই এবং বসার জায়গাও পেয়ে যাই, কারণ এতটা দূর দাঁড়িয়ে তো যেতে পারবো না, সেহেতু আমরা বসার জায়গা পেয়ে যাই। 3 ঘন্টা লাগবে এখন যেতে। আমরা এখন নেমে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। এটাই লাস্ট স্টপেজ না, এখান থেকে ট্রেনের নাম চেঞ্জ হবে। এতক্ষণ শিয়ালদা তো লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল, এখান থেকে এই ট্রেনটা হয়ে যাবে নামখানা লোকাল। এবং প্রচুর এরকম ট্রেন আছে যেগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর আসে, কিন্তু সেটা নাম চেঞ্জ করে নামখানা হয়ে যায়। অনেকে ভয় পায় যে হয়তো নামখানা ট্রেন নেই, একটা 40-এর ট্রেন আছে আর রাত 9টা 4-এ, আর দুপুর একটা 40-এর ট্রেন আছে। তো সেইভাবে অনেকে প্ল্যানও চেঞ্জ করে, বাট না, তোমার যে লক্ষ্মীকান্তপুর যে আসে, শিয়ালদা থেকে যে লক্ষ্মীকান্তপুর ট্রেন আসে, সেই ট্রেনটাই বেশিরভাগ সময় নামখানা হয়ে যায়। তো এবার আপনারা একটু হোয়ার ইজ মাই ট্রেনে ভালো করে খোঁজ টোজ করে দেখবেন। যদি দেখেন যে আপনার ট্রেনটা কখন লক্ষ্মীকান্তপুরে ঢোকাচ্ছে, এবার তার 15-20 মিনিটের মধ্যে যদি ছাড়ে নামখানার জন্য লক্ষ্মীকান্তপুর থেকে, তাহলে বুঝে যাবেন সেই আপনি যে ট্রেনে আসেন সেই ট্রেনটাই নামখানা হয়ে যাবে। তো এখান থেকে নামখানা মোটামুটি 50 কিলোমিটার দূর, আরও 1 ঘন্টা সময় লাগবে। এখানে 20 মিনিট মতো দাঁড়াবে। তো তারপরে পৌঁছে যাবো নামখানা, এবং নামখানায় গিয়ে আমরা কীভাবে কি অটো ধরছি, কীভাবে কি বকখালি যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। নেমে গেলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশনটা সত্যি খুব ভালো, পরিষ্কার, ছিমছাম। এখানে 3টে মাত্র প্ল্যাটফর্ম আছে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই সবসময় ট্রেন দাঁড়ায় এবং ট্রেন ছাড়ে। তো ফাইনালি আমরা 7টা 15 যে ট্রেন শিয়ালদা টু নামখানা, শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে নামখানা আসে, তো সেই ট্রেনে অবশেষে এখন নেমে গেলাম নামখানা স্টেশনে। তো 10টা 31-এ নামলাম। মিনিমাম তোমার 25 মিনিট ট্রেনটা লেট। 10টা 5-6 ঢোকানোর কথা, 10টা 31-এ নামলাম, তো ট্রেনটা লেট রয়েছে। তো এই লাইনে ট্রেনটা একটু লেট করে, কারণ লক্ষ্মীকান্তপুরে দাঁড়ায়, তখন আপ ট্রেনটা ছাড়ে, তো তারপরে ডাউন ট্রেনটা ছাড়ে, তো এই জন্য এখানে একটু লেট হলো। তো এখন বাইরে যাচ্ছি, তো বাইরে এবার টোটো ধরবো, টোটো ধরে যাবো বকখালি। এখান থেকে বকখালি 27 কিলোমিটার দূর। তো এই নামখানার বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে। এই টোটো অটো মূলত এখান থেকে মৌসুনী আইল্যান্ড আর বকখালি এই 2 জায়গায় যাওয়া যায়। আর সুন্দরবনে যাওয়ার জন্য ক্যানিং থেকে, আর গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপে নামতে হয়। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন সারি সারি দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই এই টোটোগুলোই মৌসুনী আইল্যান্ড বা কোনোটা বকখালিতে যায়। তো আপনাদের যদি বার্গেনিং স্কিল ভালো হয়, এখান থেকেই বার্গেনিং করে আপনারা যেতে পারেন বকখালিতে বা মৌসুনী আইল্যান্ডে। এখানে আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে আমি বলবো এখান থেকেই বুক করে নেওয়াটা ভালো। এবং রোডের উপরে আমরা ভেবেছিলাম রোডের উপরে গেলে হয়তো একটু কমে পেয়ে যাব,
তো যেই পথ দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে মূলত মেইন রোডে যেতে হয়। মেইন রোডে অনেক অটো দাঁড়িয়ে থাকে, সেহেতুই আমরা ভেবেছিলাম হয়তো কমে হয়ে যাবে, কিন্তু না, যেহেতু গ্যাসের দাম বেড়ে গেছে সেহেতু অটো চালকরা অটো ভাড়াও বাড়িয়ে দিয়েছে। ভিতরে যে দাম বলছিল বাইরে এসেও সেই অটোতেও একই ভাড়াই বলছে। তো এই মেইন রোড থেকে বাসও যায় বকখালিতে, আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, বাসের ভাড়াটা মনে নেই, কিন্তু অটো বা টোটোতে যে ভাড়াটা বলে সেটার থেকে কমই বাসের ভাড়া। তো আমরা অটোতে উঠে গেছি, আমাদের লোক সংখ্যা বেশি ছিল, আমরা অটো ভরে গেছিলাম, মাত্র 2টো সিট খালি ছিল, সেই 2টো সিটেও লোকদের বসিয়ে দিয়েছিল হচ্ছে অটো চালক। আমাদের অটোতেও এখন 40 মিনিট মতো যাত্রা করতে হবে, 40 থেকে 45 মিনিট, আপনাদের অটো যেমন চালাবে তেমনই। আগে এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা না থাকার কারণে আগে নৌকা করে লোকজন পারাপার হতো, তারপরে ওখান থেকে বকখালি যেত। এখন আমরা মামার এক্সপেরিয়েন্স শুনছি, বল 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 তোর এক্সপেরিয়েন্স। অসাধারণ এই ক্লাস। শুনতেই পারলে মামা এমন মন্তব্য করলো। এমন মন্তব্য করার কারণ অটো চালক যে 2টো প্যাসেঞ্জারকে তুলেছিল সেই 2টো প্যাসেঞ্জার খুবই পরিমাণে সিগারেট খাচ্ছিল অটোতে, সেই জন্যই ওর এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল। অটোর থেকে নেমেই আমরা চলে যাই হোটেল খুঁজতে। তো ফাইনালি আমরা বকখালিতে রুম পেয়ে গেছি। তো এই যে রুম, তো এখন আমরা রুমে যাব। তো অনেকক্ষণ প্রায় খোঁজাখুঁজি করলাম, 30 থেকে 40 মিনিট মানে এখানে খোঁজাখুঁজি করলাম রুম। তো আমি বলবো আপনারা আগের থেকে রুম বুক করে আসুন, মানে কোন বাজেটে কি নেবেন, তো এরকম রুম পেয়ে যাবেন। তো আর যদি চান তো আপনারা রাস্তার উপরে একটু ভিতরে আপনাদের বাজেটের মধ্যে বা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো এই রুমে কি প্রাইস নিয়েছে আপনাদের বলবো, এবং তার আগে রুমটাও দেখিয়ে নেবো। এখন আমরা ড্রেস চেঞ্জ করেই চলে যাব হচ্ছে স্নান করতে। এখনো বিচে যাইনি, বিচের দেখাও পাইনি। হোটেলে পৌঁছে প্রথমে আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ রুমটা ক্লিন হচ্ছিল, সবেই চেক আউট করেছে যারা ছিলেন। তো বাইরে বসে প্রথমে আমরা রিসেপশন এইসবের কাজগুলো সেরে নিয়েছিলাম। এইটাই হচ্ছে আমাদের রুম, আমরা একদম হল ঘর নিয়েছিলাম যেখানে 3-4টে বেড ছিল, কারণ আমাদের লোক সংখ্যাও অনেকই ছিল। এই হোটেলের স্টাফ এবং ম্যানেজারের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আর এটাই হচ্ছে টয়লেটটাও খুব ভালোই ছিল, বড়, এবং টয়লেটটাও পরিষ্কারই ছিল। তো এখন চলে এসেছি স্নান করে, যেহেতু ওখানে কোনো ওরকম দোকান নেই যে ফোন টোন রেখে স্নান করা যাবে, মানে আদার্স দীঘা বা পুরীর মতো, তো সেহেতু রুমেই রেখে গেছিলাম ফোনটা। ভেবেছিলাম যে বিকালে যাব তখনই দেখিয়ে দেবো সমুদ্র বা সি বিচটা কেমন। আমরা যেখান থেকে হোটেল নিয়েছি এখান থেকে হচ্ছে টোটো ফ্রি সার্ভিস দেয়, তো সেই জন্য আমাদের টোটো নিয়ে গেছে, আবার ফোন করেছে, ওখান থেকে টোটো নিয়ে চলে এসছে। আপনাদের রেস্টুরেন্ট দেখিয়ে দেবো যে কোন রেস্টুরেন্টে আপনারা খেতে পারে, সেখানে খাবার দাবার কোয়ালিটি, হাইজেনিক মেনটেন বা দাম অনুযায়ী সব কিছু রিজনেবল। এই রেস্টুরেন্ট রাত্রে দেখিয়ে দেবো। দুপুরেও সেই রেস্টুরেন্টে খেতে গেছিলাম, যেহেতু ফোন নিয়ে যাইনি সেহেতু ভিডিও করতে পারিনি। তো আমরা এখন চলে এসেছি বকখালি বিচের কাছে। তো দুপুরবেলা ইসলাম স্নান করতে, বা দুপুরবেলা ফোন টোন এখানে রাখার কোনো জায়গা নেই, এবং সেই জন্য ফোন নিয়ে আসিনি। তো সেই জন্য আপনাদের দুপুরবেলায় যে ভিউ সেটা দেখাতে পারিনি। কালকে সকালে অবশ্যই দেখাবো যে সকালবেলায় কেমন লাগে সমুদ্রটাকে দেখতে। এখন তো বিকালবেলা চলে এসেছি, বিকালে মাছ ভাজা হবে, মাছ ভাজা খাওয়া আর নানান যেসব খাবার টাবার খাবো এবং বিচের ধারে বসবো সেগুলো তো শেয়ার করবোই, এবং দেখিয়ে দেবো সন্ধ্যার সময় বিচটা কেমন লাগে। অবশ্য বিচের সন্ধ্যাবেলায় আর ভোরবেলা বা সকালবেলার দিকে বসতে সত্যি অসাধারণ লাগে। কালকে সকালেও আসা হবে ডাবের জল খাওয়ার জন্য। তো এখন এই যে যাচ্ছি হেঁটে হেঁটে বিচের কাছে, তো এই যে সমুদ্র বিচ, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। অবশ্য এখন দেখা যাচ্ছে না সেই হবে, কারণ মরা কোটাল ভরা কোটাল আছে না, তো এখন মরা কোটাল চলছে, সেই জন্য সমুদ্রের জল অনেকটা পেছনে চলে যায়। বিকেলবেলা পৌঁছেই সমুদ্রে আমরা চলে গেছিলাম, মানে মানুষজন সমুদ্রে আসে 2টো কারণে, এক মাছ ভাজা খাওয়ার জন্য, আর এক আসে সমুদ্র জলের উপভোগ করার জন্য। তো সমুদ্র জলে স্নান করার বা সমুদ্রকে উপভোগ করাটা তো হয়ে গেছে, এখন বাকি ছিল মাছ ভাজা খাওয়াটা। তো সেই জন্য আমরা এখন মাছ ভাজার অর্ডার দিয়ে দিই। এই যে ইনি আমাদের মাছ কাটছিল এবং কীভাবে কাটছিল বা কীভাবে রান্না করছিল তারই একটা ভিডিও করে নিয়েছিলাম। তো এই দিন প্রচুর মাছ অর্ডার দিয়েছিলাম। অর্ডারে ছিল অক্টোপাস, চিংড়ি, পমফ্রেট, কাঁকড়া, আরও 2টো মাছ ছিল যার নাম মনে নেই, এবং তার সঙ্গে তো দেখতে পাচ্ছি সুইট কর্ন, মানে প্রচুর খাবার খেয়েছিলাম বিকালবেলায়। এবার যদি আসি টেস্টের কথায়, টেস্টটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো তারপরে চলে গেছিলাম স্প্রিং পটেটো খেতে এবং হচ্ছে পকোড়া খেতে। পকোড়া এবং স্প্রিং পটেটো খেতে সত্যি ভালো ছিল, এবং এটা কি স্প্রিং পটেটো বলে কিনা আমার জানা নেই, আই থিঙ্ক স্প্রিং পটেটোই বলে। তো যদি ভুল বলে থাকি কমেন্টে বলে দিও। তো এই স্প্রিং পটেটো এবং পকোড়া নিয়ে চলে যাই মাছ ভাজার ওখানে, মানে যেখানে আমরা তাবু পেটে মাছ ভাজা রেখেছি। তো এই মাছ ভাজা আমার কাছে অ্যাভারেজই লেগেছিলো, আমার মার ভালো লেগেছিলো, বাট আমার আগের বার ভালো লেগেছিলো, তখন একটু তেল ঝাল মশলা দিয়ে ভালো করেই বানিয়েছিল। আমরা এই যে এখন একটা ওয়াচ টাওয়ারে বসে আছি উপরে একদম, মানে এখানে কোনো সাপোর্ট নেই, যে এখানে পুরোটা একটা ন্যাড়া ছাদের মতো, তাও আমরা উঠে রয়েছি এখানে, মানে মিডিলেই রয়েছি। এখানে আমরা ভেবেছি চলো অন্তক্ষরী খেলি।
এইরকম সব জায়গায় মানে ঘুরতে গেলে এরকম সব জায়গায় কিছু না কিছু এরকম ডিসগাস্টিং মানুষ দেখতেই পারি। দেখতে পাচ্ছে যে আমরা বসে রয়েছি, কিন্তু না, এরা এখানে এসে সিগারেট খাবে এবং এমন মাতলামি করে। তো সেই জন্য উপর থেকে নিচে নেমে এসেছিল। তো রাতের বেলা ডিনার করার জন্য একটা হোটেলে চলে যাই। এই হোটেলের নামটা কি আমার মনে নেই ঠিক, বাট হোটেলের খাবার দাবারও খুব অ্যাভারেজ ছিল, সেই জন্য আর হোটেলের নামটাও নিচ্ছি না। হোটেলটা রাস্তার উপরেই। তো আমরা দুপুরবেলা যে হোটেলে গেছিলাম সেই হোটেলে আসিনি, রাত্রেবেলা অন্য হোটেলেই এসেছিলাম। মানে খুব খিদে পেয়েছিল বলে চোখের সামনে যে হোটেল পেয়েছি সেই হোটেলেই চলে এসেছিলাম। তো এখান থেকে নিয়েছিলাম আমি রুটি আর তড়কা, এবং আরও কিছু খাবার অর্ডার করা হয়েছিল, কিন্তু সেই খাবারগুলো লেট করে এসেছিলো, সেই জন্য আর ভিডিও টিডিও করতে পারিনি। একবারে প্যাকিং করে নিয়ে বাড়ি চলে গেছিলাম। তরকাটাও খুব অ্যাভারেজ ছিল, খাবার দাবার মোটামুটি ছিল এখানে। পরের দিন সকালে মানে দ্বিতীয় দিন, আর এটাই হচ্ছে আমাদের হোটেল সংযোগ। চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এখানে স্টাফের বিহেভিয়ারও খুব ভালো এবং ম্যানেজারের বিহেভিয়ারও খুব ভালো, এবং এই হোটেলে থাকলে আপনারা ফ্রি টোটো সার্ভিস পাবেন, মানে সমুদ্র বিচে যাওয়া এবং বিচ থেকে হোটেলে আসার ফ্রি টোটো সার্ভিস পাবেন। তো ভোরবেলা উঠতে পারিনি, সেই জন্য সানরাইজও দেখতে পাইনি। তো একবারে 9টা-10টায় উঠেছিলাম, তখনই বেরিয়ে গেছিলাম সাইট সিনের জন্য। সাইট সিনে যাওয়ার আগে টোটোটা একটু খারাপ হয়ে যায়, তো সেই জন্যই যে হোটেলে আমরা দুপুরবেলা খেয়েছিলাম বা যে হোটেলে আমাদের খাবার দাবার খুব ভালো লাগে সেই হোটেলটাকে দেখিয়ে দিলাম, এবং মেনুও দেখে নিতে পারেন, প্রাইস সত্যি রিজনেবল। তো তারপরে চলে গেছিলাম বনশ্রী হোটেলে। এই হোটেলে হচ্ছে মূলত ব্রেকফাস্ট বানাই, বালুচুরি হোটেলে ব্রেকফাস্ট বানায় না, সেই জন্য ব্রেকফাস্ট করতে পারিনি সেখান থেকে। তো বনশ্রী হোটেলে ব্রেকফাস্ট বানাই বলে এখানে চলে এসলাম, এবং এখান থেকে নিয়ে নিয়েছিলাম বেটাই পরোটা, কারণ বকখালির এটা ফেমাসই খাবার বলতে পারো। সকালবেলা বেটাই পরোটা এবং হিঙের কচুরি। যেহেতু সকালবেলা সমুদ্রের বিচে যেতে পারিনি, সেহেতু আর ডাবের জল খেতে পারিনি, কিন্তু সমুদ্রে আসবো ডাবের জল খাবো না এটা কোনোদিনও হতে পারে। সেহেতু আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই দুই বোন আর আমি এবং মামার সাথে চলে আসলাম ডাবের জল খেতে। এবং সমুদ্রে এসে ডাবের জল খেয়ে সমুদ্রকে দেখার যে মজা, সেটা যারা সমুদ্রে এসে ডাবের জল খায় তারাই জানে। এবং আমি টুক করে ডাবের জল খেতে খেতে আমি চলে আসলাম একটু সমুদ্রের বিচের কাছে, আপনাদের সমুদ্রটাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম সকালবেলা সমুদ্র বিচটা কেমন লাগে সেটা একটু দেখিয়ে দেবো। এই যে বকখালি সমুদ্র বিচ, এই যে লেখা রয়েছে আই লাভ বকখালি। তো পিছনে দূরে দেখতে পাচ্ছে যে এখানে আকাশ মিশে গেছে, ওখানেই সমুদ্রটা। অনেকটা হেঁটে যেতে হয়, এখান থেকে প্রায় 700 থেকে 800 মিটার মোটামুটি হেঁটে যেতে হয়। আপনারা স্নান টান করতে পারেন সমুদ্র বিচ, এবং এখানে বালিগুলো পুরো সাদা। তো কালকে আমরা স্নান করেছিলাম, আজকে আমরা বাড়ি চলে যাব, তো শেষ মুহূর্তে আপনাদের দেখাতে আসলাম একটু সমুদ্র বিচটা কেমন। তো তারপরে টোটো ঠিক হয়ে যায়, টোটোতে উঠে বসি এবং প্রথমেই চলে যায় হেনরি আইল্যান্ড, কারণ হেনরি আইল্যান্ডে মূলত আমাদের সব থেকে বেশি ভালো লাগে, এবং এদিন আমাদের একটু তাড়াহুড়োও ছিল বাড়ি যাওয়ার জন্য। সেই জন্যে আমরা ভাবি প্রথমে হেনরি আইল্যান্ডেই যাব, কারণ হেনরি আইল্যান্ডে অনেক ফটো টটো তোলা যায় এবং এখানে সমুদ্রটাই খুব সুন্দর। সেই জন্য প্রথমে হেনরি আইল্যান্ডে চলে এসলাম, এবং আমি সাজেস্ট করব আপনারা হেনরি আইল্যান্ড মার্চ মাস বা এপ্রিলের দিকেই যাবেন, কারণ বসন্তকালের দিকে যাবেন মূলত, কারণ এই সময় এইখানে মানে গাছের পাতার রং অরেঞ্জ হয়ে যায় এবং এতটা সুন্দর লাগে, চারিদিকে সবুজ এবং অরেঞ্জ পাতার রং। সমুদ্রের জলটাও এদিন পুরো নীল লাগছিল এবং জায়গাটা এতটা সুন্দর, লোকজনের কোলাহলও খুব কম এখানে। তো আমরা এখন চলে এসেছি হেনরি আইল্যান্ডে। তো এতটা রোদ মাথায়, এই জন্য এইরকম রুমাল দিয়ে রয়েছি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এতটা সুন্দর লাগছে না, মানে একটা জঙ্গল পেরিয়ে। এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এটা সমুদ্রের বিভাগে পড়ে না, আই থিঙ্ক এটা ম্যানগ্রোভ। এই সমুদ্রে মূলত কেউ স্নান করতে বা তেমন কেউ নামে না, কারণ এখানে চোরাবালি এবং চোরা স্রোত আছে। তারপরে সেখান থেকে চলে গেছিলাম ফ্রেজারগঞ্জের, যেখানে ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে, যেখান থেকে ট্রলারগুলো মাছ ধরতে যায়, এবং কিছু কিছু ট্রলার যায় হচ্ছে জম্বুদ্বীপের লোকজন নিয়ে। তো এখান থেকে আপনারা জম্বুদ্বীপ চাইলে যেতে পারেন, কারণ এখান থেকেই ছাড়ে সেই জম্বুদ্বীপের স্টিমারগুলো বা ট্রলারগুলো, আমি জানি না কি বলে, বাট ট্রলারে তো এখানে দাঁড়ায়। এবং এখানেই রয়েছে মাছের আড়ত। তো আমরা মাছের আড়ত দেখেই চলেছি, কারণ এখানে পাওয়া যাবে জ্যান্ত মাছ, আর সমুদ্রের জ্যান্ত মাছ কেই না খেতে চায়। তো যা ভাবা সেই কাজ, কিন্তু আমাদের ভাগ্যদিন সদয় ছিল না, কারণ আমরা মাছের আশায় গেছিলাম, কিন্তু সেই রকম মাছ ছিল না, সব প্যাকিং হয়ে গেছিলো। আপনারা যদি যান সকালবেলা যাবেন তাহলে প্রচুর মাছ পাবেন। তারপরে কাঁকড়া এবং আর কিছু মাছ নিয়েছিলাম, তারপরে চলে আসি এবং তিনটের যে ট্রেনটা নামখানা থেকে শিয়ালদা, সেই ট্রেনেই উঠে পড়ি, এবং দুপুরের যে খাওয়া দাওয়া সেটাও করতে পারিনি, এতটা তাড়াহুড়ো ছিল।
তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ট্রেনটা 4টার সময় ঢুকেছে, 3:55 রাইট টাইম, মানে 5 মিনিট লেট। তো এই ট্রেনটাই এখন 20 মিনিট এখানে দাঁড়াবে, 20 থেকে 30 মিনিট। তারপরে এই ট্রেনটাই চলে যাবে সোজা শিয়ালদা। তারপরে শিয়ালদা পৌঁছেই আমরা আমাদের ডিনার বলো বা লাঞ্চ বলো সেটা কমপ্লিট করে দিই। শিয়ালদা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা বেজে গেছিলো। তো আমরা যেহেতু দুপুরবেলা খাইনি, খুব খিদে পাচ্ছিলো এবং বাড়ি গিয়েও আর রান্না টান্না করার ইচ্ছা ছিল না কারো, সেই জন্যই আমরা বসে পড়ি খেতে। এবং আমি নিয়েছিলাম চাউমিন এবং চিলি চিকেন, সবাই বিরিয়ানি, ফ্রায়েড রাইস নিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এই যে শিয়ালদা স্টেশন, এখান থেকে বাড়ি যাওয়ার ট্রেন ধরবো। যদি এই ব্লগটা বা এই ট্যুর গাইডটা আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।